সারফারাজের পছন্দ করে দেওয়া নীল রঙের কাজ করা নরম জর্জেটের শাড়ির সাথে সাদা রঙের হিজাবটা পরে পিহু যখন ওর সামনে এসে দাঁড়াল তখন সারফারাজ পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, সব কাপড়েই আমার প্রিটি হার্টকে কি ভীষণ প্রিটি লাগে। পিহু কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে সারফারাজকে এভাবে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আর ওকে করা কমপ্লিমেন্টটুকু শুনে। পরপরই পিহু নিজেকে ধাতস্থ করল। মনে মনে বলল, না পিহু, এই লোকের কথার মায়ায় নিজেকে বাঁধিস না তুই। এই লোকের জন্যই আজ তোর চরিত্র নিয়ে পপেলা চাচি কথা বলার দুঃসাহসিকতা দেখিয়েছেন। ভুলে যাস না তুই তার বলা কথাগুলো। তোকে বাজারের নোংরা মেয়েদের সাথেও তুলনা করেছিলেন উনি। তাই এই লোকের থেকে তোকে নিজেকে দূরে সরিয়ে আনার জন্য যা করণীয় করা দরকার তাই কর তুই। পরপরই পিহু কিছুটা কঠিন কণ্ঠেই বলল, আমাকে শেষবারের মতো নিজের দান করা পোশাক পরিহিত অবস্থায় দেখে আপনার পরাণ জুড়িয়েছে নিশ্চয়ই। এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিন। সারফারাজ পিহুর কিছুটা কাছে এসে বলল, চলো আমার সাথে তোমায় একটা জায়গায় নিয়ে যাব। পিহুর মাথায় এবার চরম রাগ চেপে বসল সারফারাজের কথায়। এই লোকটা তাকে পেয়েছেটা কি? একের পর এক হুকুম করছে, তা মানতে বাধ্য করছে। পিহু তেজি কণ্ঠে বলল, আপনার সাথে আমি কোথাও যাব না। ফাজলামি শুরু করেছেন আপনি আমার সাথে? আমাকে কি পুতুল পেয়েছেন যেমন ইচ্ছে তেমন ভাবে নাচাবেন আর আমি নেচে যাব? সারফারাজ বলল, একটু খাবার দিলে তো ইশারায় রাস্তার কুকুরগুলোও পোষ মেনে নিজ ইচ্ছেতে চলে আসে পিছন পিছন। তাদের নিজ ইচ্ছেতে নাচানোও যায়। কিন্তু তোমাকে আমি ভালোবাসি প্রিটিহার, যত্নে রাখতে চাই সর্বক্ষণ। তোমার কষ্ট হলে আমারও কষ্ট লাগে, বিলিভ মি। পিহু সারফারাজের চোখে চোখ রেখে বলল, আমার সব কষ্টের মূল এখন আপনি। আমার কষ্টে যদি আপনি সত্যিই ব্যথিত হন তাহলে আমায় মুক্তি দিন এই বন্দিত্বের জীবন থেকে। আপনার মতো মানুষের ভালোবাসার আমার প্রয়োজন নেই। আমি যেমন ছিলাম তেমনই ভালো ছিলাম। তেমন জীবনেই নিজেকে মানিয়ে নিয়েছিলাম। হঠাৎ পাওয়া বিলাসিতার জীবন আমার সহ্য হচ্ছে না। সারফারাজ বলল, আগেও বলেছি এখন আবারও বলছি, আমার থেকে তোমার মুক্তি পাওয়া কখনই সম্ভব না। আমি বেঁচে থাকাকালীন ও নয়, আমার মৃত্যুর পরেও নয়। তাই বারবার মুক্তি চেয়ে লাভ নেই। যদি আপনি আমায় মুক্তি না দেন তাহলে আমি আত্মহত্যা করব। পিহুর বলা এই কথায় এবার সারফারাজের রাগ যেন তার সীমা ছাড়িয়ে গেল। কপালের ও ঘাড়ের সূক্ষ্ম রগগুলো রাগে মুহূর্তেই ভেসে উঠেছে ওর। সারফারাজ ক্ষিপ্ত চোখে পিহুর দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? কি করবে? পিহু দমে না গিয়ে নিজের মধ্যে এবার সর্বোচ্চ সাহস জুগিয়েই বলল, মরব আমি। মর। পিহু পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই সারফারাজ পিহুর গলা নিজের ডান হাত দ্বারা শক্তভাবে চেপে ধরল। সঙ্গে সঙ্গে পিহু ছোটার জন্য একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে শুরু করল। সারফারাজ ওভাবে পিহুর গলা চেপে ধরে রাখা অবস্থাতেই রাগে হিসহিসিয়ে বলল, মরবি তুই? আত্মহত্যা করবি? এত সাহস তোর? আমি তোকে কি করেছি রে? অসম্মান করি তোর? নাকি তোর সাথে যাচ্ছে তাই আচরণ করি? কোনটা করি যার জন্য তুই আমার থেকে মুক্তি চাস? ভালোবাসি তোকে কতবার বলবো? জীবনকে এতটাই সস্তা ভেবেছিস তুই যে যা ইচ্ছে তাই করবি নিজের জীবনের সাথে আর আমি চুপচাপ তা মেনে নিব? তোকে বুঝাচ্ছি ভদ্রভাবে, সেটাতে তোর পোষাচ্ছে না তাই না? মুক্তি চাস তাই না? আজ তোকে জন্মের মতো মুক্তি দিব। পিহুর নাটা জোড়া উল্টে আসতে ধরছে এবার। ছটফটের গতিও কমে আসছে। সরফারাজ তখনই পিহুর গলা ছেড়ে দিল। পিহু ধপ করে মেঝের উপর শুয়ে পড়ল। নিজের গলায় দুহাত রেখে কাশতে শুরু করেছে পিহু। একেবারে যেন মৃত্যুর দোরগোড়ায় থেকে ফিরে এসেছে এমন লাগছে পিহুর নিজের কাছে নিজের অবস্থা। সারফারাজ পিহুর এত বাজে অবস্থা হতে দেখে রাগে আলমারির পাশের দেওয়ালে সজোরে একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে চামড়া ফেটে রক্ত ঝরতে শুরু করল সারফারাজের। পরক্ষণেই সারফারাজ নিজের ক্ষতকে তোয়াক্কা না করে পিহুর কাছে ছুটে এল। পিহু ততক্ষণে সেন্সলেস হয়ে গিয়েছে। সারফারাজ পিহুর মাথাটা নিজের কোলের উপরে নিয়ে ওর গালে আলতো করে হাত ছুঁয়ে ওকে ডাকছে, পিহু, এই পিহু, আমি সরি প্রীতি। আমাকে ক্ষমা করো প্লিজ, আমি তোমার সাথে এতটা কঠোর আচরণ করতে চাইনি, বিলিভ মি।
আমার রাগ কন্ট্রোল হারিয়ে ফেলেছিল তুমি আমার থেকে মুক্তি না পেয়ে আত্মহত্যা করার কথা বললে যখন। আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি। এই পিহু, এই প্রীতি, চোখ খুলো, তাকাও আমার দিকে। এই পিহু। কথাগুলো বলতে বলতেই সারফারাজের দুচোখ ভিজে উঠেছে। হ্যাঁ, পিহুর এমপি সাহেব কাঁদছে। সারফারাজের দুচোখের পানি টপ টপ করে পিহুর চোখে মুখে পড়ছে। পরপরই পিহু চোখ মেলে তাকাল। সারফারাজ পিহুকে চোখ মেলে তাকাতে দেখে একেবারে বাচ্চাদের মতো ডু করে উঠল মুহূর্তের মধ্যেই। এক টানে পিহুকে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি প্রীতি। আমায় তুমি ক্ষমা করে দাও দয়া করে। তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। বাঁচব না নিশ্চিত। আমাকে এভাবে যন্ত্রণা দিও না আর। আমি তোমার সাথেই থাকতে চাই। তোমাকে খুব করে ভালোবাসতে চাই। এতটা ভালোবাসতে চাই যতটা দুনিয়া সৃষ্টির পর কোনো পুরুষ তার প্রিয় নারীকে বাসেনি। ততটা ভালোবাসতে চাই। আমাকে তুমি একটা সুযোগ দিয়েই দেখো। তোমার দিকে কেউ আঙুল তোলার সাহস করবে না কখনো। যারা করবে তাদের আমি শেষ করে ফেলব। এই দুনিয়া থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলব। সারফারাজের এমন কান্না করে পাগলপ্রায় অবস্থা হতে দেখে আর ওর বলা কথাগুলো শুনে পিহুর বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে একটু পরপর। এই লোকটা তাকে এত কি করে ভালোবাসতে পারে এত স্বল্প সময়েই। নিজেই আঘাত করে বসল, এখন নিজেই ওকে আঁকড়ে ধরে কেমন বাচ্চাদের মতো করে কাঁদছে। পৃথিবী জুড়ে যেখানে সম্বর্ণ এত অবহেলিত সেখানে এক সম্বর্ণের কন্যাকে নিজের করে পাওয়ার জন্য তাকে একটু ভালোবাসার জন্য একজন সুদর্শন পুরুষ কতই না পাগলামি করছে। কি অদ্ভুত তাই না? পিহু বলল, আমি ঠিক আছি এমপি সাহেব। আপনি দয়া করে এভাবে কাঁদবেন না। কান্না থামান। সারফারাজ পিহুকে ছেড়ে দিয়ে নিজের দুহাতের উল্টোপিঠ দিয়ে দুচোখের পানি কোনোরকমে মুছে নিয়ে পিহুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করেছ তুমি প্রীতি? পিহু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। সারফারাজ আবারও বলল, আমায় কি একটা সুযোগ দেওয়া যায় না প্রীতি? আমি কি এতটাই খারাপ? এতটাই অযোগ্য লাগে আমায় তোমার যে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবনকেও ত্যাগ করতে চাইলে? পিহু মাথা নুইয়ে নিল। শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, আপনি সব দিক থেকেই যোগ্য এমপি সাহেব। কেউ আপনাকে অযোগ্য বলতে পারবে না। কিন্তু আমি যে বড্ড সাধারণ। ছোটবেলা থেকে এতটাই অনাদরে বড় হয়েছি যে হুট করে আপনার আমার জীবনে আগমন ঘটা, আমার প্রতি আপনার এত ভালোবাসা দেখানো, আমার ছোটখাটো বিষয়গুলোও লক্ষ্য রেখে যত্ন করা, সবকিছুই আমার মনে ভয়ের সৃষ্টি করছে। এত সুখ, এত আনন্দ আমায় স্বস্তি দিতে পারছে না তাই। সারফারাজ পিহুর দুগালে নিজের দুহাত রেখে ওর মুখটা তুলে ধরে বলল, তুমি আমার কাছে কতটা মূল্যবান কিছু তা তুমি কল্পনাও করতে পারবে না প্রিটি হার্ট। তোমায় ছাড়া আমি এখন আর আমার জীবনকে কল্পনাও করতে পারি না, বিলিভ মি। তাই ভয়ের কোনো কারণ নেই তোমার। আল্লাহর দুনিয়ায় তিনি যতদিন হায়াত রেখেছেন আল্লাহর এই বান্দা তোমার পিছু ছাড়বে না, তোমায় ভালোবাসতে ভুলবে না। পিহু এবার লজ্জা পেল। নজর ঝুঁকিয়ে ঠোঁট কামড়ে নিজের খুশিকে নিয়ন্ত্রণের চেষ্টা করল। সারফারাজ বিষয়টা লক্ষ্য করে বলল, এবার নিশ্চয়ই আমার সাথে কোথাও যেতে তোমার আপত্তি নেই প্রীতি? পিহু মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দিল। অতঃপর ওরা দুজনেই মেঝে থেকে উঠে দাঁড়াল। সারফারাজ বলল, চলো তাহলে। আজ তোমায় একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখানে যাওয়ার তোমার মনে হবে আমার থেকে মুক্তি চেয়ে তুমি ভুলই করেছিলে। পিহু আর পাল্টা প্রশ্ন করল না। অতঃপর সারফারাজ পিহুর হাত ধরে রুম থেকে বের হয়ে আঙিনায় এসে দাঁড়াল। কমলা ওদের দুজনকে একে অপরের সাথে দেখে কি যে খুশি হয়েছে তা ওর চেহারায় ফুটে থাকা খুশির ছাপ দেখেই বোঝা সম্ভব। পিহুর সৎ মা সোমা ও সৎ বড় বোন সোনালি তখনও আসেনি। সারফারাজ কমলাকে বলল, তোর আপামনিকে নিয়ে যাচ্ছি বিশেষ জায়গায় বিশেষ কাজে। কমলা হাসি মুখে আইচ্ছা বলল। সারফারাজ পিহুকে নিয়ে বের হল বাসা থেকে। তেজ সিঁড়ি বেয়ে নিচে নামছে। পরনে রয়েছে সাদা চেক প্রিন্টের লুঙ্গি ও কালচে রঙের ফতুয়া টাইপ কিছু। তেজ বাসায় থাকা সময়টুকুতে এই ধরনের পোশাকই পরিধান করে থাকে। মাথার চুলগুলো এক পাশ দিয়ে সিটি উঠানো, তেল চিটচিটে ভাব, আর চোখে বড় ফ্রেমের চশমাটা রয়েছেই।
তেজের এমন ছদ্মবেশী সে যে বাড়ির সবার সামনে থাকার একমাত্র কারণ হল ওর বাবা জামাল খান ও বড় ভাই সারফারাজ ইউসুফ খান। ওরা দুজনেই ভীষণ স্ট্রিক্ট স্বভাবের, সবকিছু গোছালো ভাবে করতে পছন্দ করে। পরিবারের কোনো ছেলের সদস্য মেয়েদের সাথে বাহ্যিকভাবে অতিরিক্ত মেলামেশা করবে, ড্রিঙ্কস করবে, বিভিন্ন ক্লাবে যাওয়া আসা করবে, জীবনে চলার পথে কোনো ডিসিপ্লিন ঠিক রাখবে না, এমনটা জামাল ও সারফারাজ কেউই পছন্দ করে না। যদি কারোর আচরণে এমন কিছু দেখে ওরা, তাহলে তাকে উপযুক্ত পানিশমেন্ট পাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তেজ বাড়ির সবার সামনে এমন ভোলাভালাভাবে চলে ঠিক এই কারণেই যেন জামাল বা সারফারাজ তেজকে কোনোভাবেই সন্দেহ করতে না পারে, তেজের উপর নজরদারি করার প্রয়োজন মনে না করে। আর এই সুযোগেরই অসৎ ব্যবহার করে তেজ বাহিরের জগতে নিজের মতো করে চলতে পারছে, লাইফটাকে ফুললি এনজয় করে কাটিয়ে দিতে পারছে এখনও পর্যন্ত। নির্ঝর ড্রয়িং রুমে সোফায় বসেছিল। তেজকে নিচে আসতে দেখে নির্ঝর ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, ব্রো, তুমি একটা চিজ বটে, যাকে বলা উচিত গভীর জলের মাছ। এই বলে নির্ঝর ওর হাতে থাকা ফোন থেকে ইউটিউবে ঢুকে দেবের একটা গান ছাড়ল। সাউন্ড মোটামুটি জোরেই ছিল, যা তেজের কান পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হল না। গভীর জলের ফিস রে তুই, গভীর জলের ফিস, পাবলিক তাই নাম দিয়েছে। খোকা 420। তেজ কপাল কুঁচকে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর ওর দিকে তাকিয়েই নিজের 32 পাটি দাঁত বের করে হাসছে। সেই সময় তেজের ছোট চাচি আতুষী একটা গ্লাসে করে গরম দুধ নিয়ে তেজের সামনে এসে দাঁড়িয়ে হাসিমুখে আদুরে স্বরে বলল, তেজ বাবা, এই দুধটুকু খেয়ে শেষ করো তো এক্ষুনি। তেজ আতুষীর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে নরম কণ্ঠে বলল, গতকাল তোমার হাতে তৈরি করে আনা দুধটুকু ভীষণ মিস করছিলাম চাচি। নির্ঝর মনে মনে বলল, মাঝে মধ্যে যখন মাজ্যষ্ঠী তোমায় তোমার রুমে গিয়ে দুধ দিয়ে আসত, আর তুমি সেই দুধের ভিতরেও হুইস্কি সোডা মিশিয়ে খেতে, তা ওনারা কেউ না জানলেও আমি ঠিকই জানি ব্রো। তোমার সব সিক্রেট আমার পেটের মধ্যে দলা পেকে আছে। যদি ভুলবশত একটা কিছু বলে বসে, তাহলে তুমি নিশ্চিত আমায় তোমার পরনের লুঙ্গি খুলে হলেও বেঁধে উল্টো ঝুলিয়ে বেধরম দিবে। এই ভয়েই মুখ ফুটে কিছু বলি না। আতুষী তেজকে উদ্দেশ্য করে বললেন, এরপর থেকে কোথাও গিয়ে রাত পার করার হলে আমায় আগেই বলে দিবে তুমি। যাওয়ার আগেই আমি তোমার জন্য দুধ গরম করে বোতলে ভরে দিব, তাহলে আর মিস করবে না। ঠিক আছে চাচি। এই বলে তেজ নির্ঝরের পাশে এসে বসল। আতুষীও চলে গেল নিজ কাজে। তেজ খুব মনোযোগের সহিত দুধ পান করছিল। গরম হওয়ায় সময় লাগছে। সেই সময় তেজের ফোন বেজে উঠলে তেজ বলল, ফোনটা উঠা আর আমার কানে ধর। আশপাশে এখন কেউ নেই, তাই কথা বলতে সমস্যা নেই, তবুও আশেপাশে নজর রাখিস তুই। কেউ আসতে নিলে আমায় বলবি, আমি সতর্ক হব। নির্ঝর তেজের কথানুযায়ী কাজ করল। ওপাশ থেকে নিশার রাগী কণ্ঠস্বর ভেসে এল, এই বাদর ছেলে নিজের পরিবারের সামনে আমায় আন্টি বলে ডেকেছিলে কেন তুমি? নির্ঝর তেজের মাথার কাছে মাথা এগিয়ে নিয়ে ওপাশ থেকে নিশা কি বলছে তা শোনার চেষ্টা করছে। তেজ বলল, তোমাকে আগেও বলেছিলাম যে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি এক রাতের জন্য আমার বেড পার্টনার হওয়ার যোগ্য নও। তারপরেও নির্লজ্জের মতো আমার আশেপাশে ঘুর ঘুর করতে। একটা মেয়ে হয়ে একটা ছেলের থেকে এতবার রিজেক্টেড হওয়ার পরেও তার পিছনে ঘুর ঘুর করতে তোমার এত কেন ভালো লাগে? হ্যাঁ? নিশা বলল, আমি নিশা সিনহা তালুকদার। রূপে গুণে ধন দৌলতে কোনো অংশে কমতি নেই আমার ভিতর। বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে টপ হ্যান্ডসাম ছেলেরা এই নিশার পিছনে ঘুর ঘুর করে তার সাথে জাস্ট একটা মিনিটের জন্য হলেও কথা বলার ইচ্ছে নিয়ে। আর তুমি আমাকে প্রতি পদে পদে নিজের অ্যাটিটিউড দেখাতে, আমাকে এড়িয়ে চলতে, এই বিষয়টাই মূলত আমার ইগোতে এসে লেগেছিল। তাই আমার জেদ চেপে গিয়েছে তোমাকে পাওয়ার। সেটার জন্য যদি আমাকে সর্বোচ্চ নির্লজ্জপনাও দেখাতে হয় আমি দেখাব। দেখানোর বাকি কি রেখেছ তুমি? তোমাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি, অথচ তুমি কিনা আমার বাড়িতে এসে সবার সামনে নিজেকে আমার সন্তানের মা বানিয়ে দিয়েছিলে। হাউ চিপ! চিপের দেখছ কি তুমি? অবশ্য আজ যদি আমি ওভাবে তোমার বাড়িতে না যেতাম, তাহলে তোমার আসল রূপ সম্পর্কে আমার জানা হতো না। বাহিরের দুনিয়ার সামনে তুমি একজন অতি স্মার্ট প্লেবয় হলেও ঘরের সবার সামনে তুমি নিজেকে যে টিপিক্যাল রূপে তুলে ধরেছিলে, সেই নাটকটা আর খুব বেশি দিন স্থায়ী হবে না।
খুব শীঘ্রই তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ জানতে পারবে তুমি আসলে কত বড় একটা চিটার, বাটপার, মুখোশধারী, ক্যারেক্টারলেস। নিশার কথাগুলো শুনে রাগে তেজের কপালের সূক্ষ্ম রগগুলো ফুলে উঠেছে ইতিমধ্যেই। তেজ অত্যন্ত রাগ নিয়ে বলল, শাট দ্য ফাক আপ ইউ ড্যান বিচ। নিশা হাসতে হাসতে বলল, যদি নিজের পরিবারের সামনে ফাঁস হতে না চাও তাহলে আমার জিদ পূর্ণ করে আমার হয়ে যাও, নয়তো বাঁচার দ্বিতীয় কোনো অপশন তোমার কাছে নেই বেব। তেজ ওর অর্ধ খাওয়া দুধের গ্লাসটা হাত থেকে ছুঁড়ে ফেলতে নিয়েও নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করে গ্লাসটা টি টেবিলের উপর রেখে নির্ঝরের হাত থেকে ফোনটা নিয়ে বাঁকা হেসে বলল, ঠিক আছে বেইবি, আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ যা কথা বলার বলবো কেমন। এই বলে তেজ নিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই খট করে কলটা কেটে দিল। সেই সময় নির্ঝরের মা অর্থাৎ তেজের মেজ চাচি শিউলি হুট করে বললেন, আমি কি কানে ঠিক শুনলাম? তেজ বাবা, তুমি কাউকে বেইবি বলে সম্বোধন করলে ফোনে? সঙ্গে সঙ্গে তেজ আর নির্ঝর ভূত দেখার মতো চমকে গিয়ে পিছন ফিরে তাকালো শিউলির দিকে। নির্ঝর একবার ঢোক গিলে মনে মনে বলল, আব তো তেজ ভায়া তুম গেয়া। এখন তো তেজ ভাইয়া তুমি শেষ। পরপরই নির্ঝরের স্মরণ হল তেজ ওকে আগেই ওয়ার্ন করেছিল কেউ আসতে নিলে যেন ওকে সতর্ক করানো হয়। কিন্তু নির্ঝর ওদের দুজনের মধ্যকার কথা শোনার তালে হারিয়ে গিয়ে এই খেয়াল আর করে। নির্ঝর ঠোঁট উল্টে নিল সঙ্গে সঙ্গে। সকালে তো পালিয়ে বেঁচেছিল কোনোরকমে, এবার আর তেজের হাত থেকে নির্ঝরের রক্ষে নেই। তেজ নিজের চেহারায় ভোলাভালা সেই আদলখানা ফুটিয়ে তুলে শিউলিকে উদ্দেশ্য করে বলল, চাচি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল গরুর একটা নিজস্ব ছোট্ট খামার তৈরি করা। আমি কয়েকদিন আগেই সেই খামারটা তৈরি করার কাজ সম্পন্ন করেছি। আমার সেই খামারে ছোট ছোট অনেকগুলো বাছুর আছে, যাদের আমি আদর করে বেবি বলে ডাকি। খামারের রক্ষণাবেক্ষণের কাজ যাকে দিয়েছিলাম তিনি একটু আগে কল করে বললেন একটা বাছুর সকাল থেকে কিচ্ছু মুখে তুলছে না, এমনকি নিজের মায়ের দুগ্ধও না। তাই আমি তাকে বললাম ফোনটা বাছুরের কানের কাছে ধরতে, লাউডস্পিকার অন রাখতে। বাছুরগুলো আমায় এত আপন করে নিয়েছে যা বলার মতো না। আমি বেবি বেবি বলে ডাকছিলাম, আমার কণ্ঠ শুনেই সে শান্ত হয়ে গিয়েছে। নিজ থেকেই মায়ের কাছে গিয়েছে দুগ্ধ পান করতে। এটাও বললাম কাল ওদের সাথে দেখা করে আসব। তেজের মুখে এমন অবাস্তব কাজের বর্ণনা শুনে নির্ঝরের মুখ হা হয়ে গিয়েছে। তেজের ঠোঁটে হাসির রেখা ফুটে আছে। শিউলি আদুরে স্বরে বলল, আউ কি সুইট আমার বাচ্চাটা। অনেক ভালো কাজ করেছ তুমি বাবা। আমাদের সবারই আসলে উচিত অবলা প্রাণীদের যত্ন করা, তাদের ভালোবাসা দেওয়া। আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তেজ বলল, দোয়া করবেন আমার জন্য মেজ চাচি। আমি যেন সামনেও এমন আরও ভালো ভালো কাজ করতে পারি। দোয়া ও ভালোবাসা তোমার জন্য সর্বক্ষণ আছে বাবা। এই বলে শিউলি পরপরই নির্ঝরের মাথায় একটা গাঁটটা মারলেন। নির্ঝর নিজের মাথার সেই স্থানে হাত বুলাতে বুলাতে বলল, আমায় মারছ কেন মা? আমি কি করলাম? কিছু করিস না জন্যই মারছি। সর্বক্ষণ তেজ বাবার সাথে সাথে ঘুরিস, তবুও কখনো তোর একটা গুণের গল্প পর্যন্ত শুনলাম না আমরা। ওর সাথে থাকিস, ভালো কথা ওর দেখে একটু কিছু শিখলেও তো পারিস। তাহলেও তো জীবনে কিছু না কিছু করতে পারবি। এখনো বলছি, সময় থাকতেই নিজেকে ঠিক কর বাদর ছেলে। এই বলে শিউলি স্থান ত্যাগ করলেন। পরক্ষণেই তেজ নির্ঝরের পশ্চাৎদেশে জোরে একটা চিমটি কাটল। নির্ঝর নিজের পশ্চাৎদেশের উপর হাত রেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্রো, এত জোরে কেউ চিমটি কাটে? তেজ দাঁতে দাঁত চেপে বলল, এবার পিছনে মারলাম, এরপর একদম জায়গা মতো মারব। তখন আর মুখ দিয়ে সাউন্ড বের করার মতো অবস্থাতেও থাকবি না। লালনীল বাতি জ্বলবে কেবল তোর মুখ জুড়ে, বুঝলি? ইডিয়েট। এই বলে তেজ পিঠ ঠেকিয়ে দুচোখ বুজে নিল। নির্ঝর নিজের চেহারা জুড়ে অসহায় ভাব ফুটিয়ে তুলে মনে মনে বলল, আগে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ, মাঝামাঝি থাকলেও দোষ। তাই যত দোষে নির্ঝর ঘোষ। থুরি, আমি তো নির্ঝর খান। কপাল আমার কত খারাপ, চিন্তা করা যায়। পদবীর জন্য মনের দুঃখে কবিতাও বানিয়ে বলতে পারি না।